জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে সকলের যা ইচ্ছে তাই লেখার একটা খাতা ছিল, পারিবারিক খাতা। 1888 নভেম্বরে হিতেন্দ্রনাথ সেখানে লিখলেন, তাঁর রবি কাকার মেয়ে হবে না, হবে মান্যবান, সৌভাগ্যবান, রবীন্দ্রনাথের চেয়েও গম্ভীর একটি ছেলে। সে মাসেরই 27 নভেম্বর মৃণালিনী আর রবীন্দ্রনাথের দ্বিতীয় সন্তান হিসাবে এলেন রথীন্দ্রনাথ ঠাকুর। গায়ের রং সেই তখন থেকেই চাপা। পেরিয়ে যাই বছর কয়েক। 7-8 বছর বয়সে একবার শিলাইদহ থেকে রথী ফিরে এলেন রোদে জলে পুড়ে, যেন আরও একটু কালো হয়ে। পাশেই গগনেন্দ্রনাথদের বাড়িতে জ্যাঠাইমাকে প্রণাম করতে গেলেন। তিনি বললেন, ছি, রবি তাঁর ছেলেকে একেবারে চাষা বানিয়ে নিয়ে এলো। রবীন্দ্রনাথের ডাকে জমিদারি দেখাশোনার কাজে 1909 ফিরে এলেন শিলাইদহের কুঠি বাড়িতে। রবীন্দ্রনাথ যেন এই সময় একেবারে আঁকড়ে ধরলেন রথীকে। তাঁকে চেনালেন বাংলার পল্লী সমাজ। শিলাইদহে রথীন্দ্রনাথ গড়ে তুললেন প্রশস্ত ক্ষেত, মাটি পরীক্ষার গবেষণাগার। বিদেশ থেকে আমদানি করলেন ভুট্টার এবং গৃহপালিত পশুর খাওয়ার মতো ঘাসের বীজ। তৈরি করালেন দেশের উপযোগী লাঙল, ফলা আর নানা যন্ত্রপাতি। 1910-এ ততদিনে বাল্যবিধবা সেই প্রতিমাকেই ঘরে আনা ঠিক করে রথীকে খবর পাঠালেন রবীন্দ্রনাথ। 27 জানুয়ারি 1910 হলো বিয়ে। নিজের বিয়ে নিয়ে স্মৃতিকথায় লিখেছিলেন, আমাদের পরিবারে এই প্রথম বিধবা বিবাহ। বিয়ের কয়েক মাস পর প্রতিমাকে শিলাইদহে নিয়ে এলেন রথী। এরপর হঠাৎ একদিন আবার ডাক রবীন্দ্রনাথের। শান্তিনিকেতনে আশ্রম বিদ্যালয়ে এবার তাঁর দরকার রথীকে। জীবন সত্যিই এক রঙ্গমঞ্চ। কোন মুহূর্তে কার জীবন কিভাবে বদলে যাবে কেউ জানে না। এমনই নিয়তির শিকার ছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের জ্যেষ্ঠ পুত্র। সারা জীবনের অসম্ভব নিষ্ঠা ও শ্রম দিয়ে গড়ে তুললেন বিশ্বভারতী। রবীন্দ্রনাথের স্বপ্নের রূপকার ছিলেন তিনি। অথচ জীবনের শেষ প্রান্তে এসে একটা ভুল সিদ্ধান্ত নাড়িয়ে দিল তাঁর সারা জীবনের উপার্জিত সম্মানের ভিত। ব্রাত্য হয়ে গেলেন তাঁদের সাধের বিশ্বভারতী থেকেও। রথীন্দ্রনাথ অসম্ভব প্রতিভাবান ছিলেন, অথচ নিজের প্রতিভা বিকাশ করার কোনো সুযোগ তাঁর হয়নি। বিখ্যাত বাবার প্রবল দীপ্তির আড়ালে রথীন্দ্রনাথের প্রতিভা ডানা মুড়িয়েই রইল। ছোটবেলায় মাকে হারিয়েছেন রথীন্দ্রনাথ। একে একে মৃত্যু হয়েছে ছোট ছোট ভাই বোনের। বাবাকে শোকের আঘাতে নির্লিপ্ত হয়ে যেতে দেখেছেন। একটা সময় তরুণ বয়সে বাবাকে খুশি করার নেশায় ব্যক্তিগত ইচ্ছে অনিচ্ছের কথা তেমন ভাবেননি। এই যে ক্রমাগত বাবাকে সন্তুষ্ট করার ইচ্ছা রথীন্দ্রনাথকে নিজের মনের খবর নিতে দেয়নি। প্রতিমা দেবীর সঙ্গে দাম্পত্য জীবনও তেমন সুখের হয়নি। রথীন্দ্রনাথ ও প্রতিমা দেবীর নিঃসন্তান বিবাহিত জীবনের একটাই অবলম্বন ছিলেন রবীন্দ্রনাথ। একজন শ্রম দিয়ে আর অন্যজন সেবা দিয়ে শুধু রবীন্দ্রনাথকেই সুখী করার চেষ্টায় মগ্ন হয়ে গিয়েছেন। খুব কর্কশ শোনালেও এটাই সত্যি যে রবীন্দ্রনাথের প্রতি গভীর মনোযোগ রথীন্দ্র প্রতিমার দাম্পত্য জীবনকে অন্তরঙ্গ হতে দেয়নি। রথীন্দ্রনাথও হয়তো চেষ্টা করেননি প্রতিমা দেবীকে যথার্থভাবে বুঝতে। রথীর কাহিনী এখানেই শেষ হলে ভালো হতো। কিন্তু রথীন্দ্রনাথ সত্যিই জানতেন না, এত ত্যাগ ও শ্রমের পর নিয়তি তাঁর জন্য অপমান ও অপযশ রেখে দিয়েছে। তাতে তার নিজের দায়ও অস্বীকার করা যায় না। প্রতিমা দেবী ছিলেন ব্যক্তিত্বময়ী। রথীন্দ্রনাথ প্রথম জীবনে তাঁর রূপে মুগ্ধ ছিলেন। সে মুগ্ধতার প্রকাশও তিনি করেছিলেন নানাভাবে।
ভগ্নিপতি নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে লিখেছিলেন, প্রতিমা এখন আমার, সে কি চমৎকার মেয়ে, তোমাকে কি করে লিখি। একবার প্রতিমা দেবীকেই লিখেছিলেন, আমি কখনোই একজন কুশ্রী মেয়েকে সম্পূর্ণ ভালোবাসতে পারতুম না, আমার সে দুর্বলতা আমি স্বীকার করছি। 1922-এ রথীন্দ্রনাথ প্রতিমা দেবী একটি কন্যা সন্তান দত্তক নিলেন, নাম রাখলেন নন্দিনী। রবীন্দ্রনাথ ডাকতেন পুপে বলে। কিন্তু রথীন্দ্রনাথ তখন নির্দিষ্ট নিয়তির দিকে ছুটে চলেছেন, পতঙ্গ যেমন ছুটে চলে আগুনের দিকে। রথীন্দ্রনাথের জীবনের সেই আগুনের নাম মীরা চট্টোপাধ্যায়। 1938 সালে রবীন্দ্রনাথের ডাকে সাড়া দিয়ে বিশ্বভারতীতে পড়াতে এসেছিলেন আশ্রমেরই প্রাক্তন ছাত্র নির্মল চট্টোপাধ্যায়। তাঁরই স্ত্রী মীরার সঙ্গে এক অসমবয়সী বন্ধুত্ব তৈরি হয়। প্রতিমা দেবী আর রথীন্দ্রনাথ তখন একত্রে থাকেন না আর। রবীন্দ্রনাথের তিরোধান হয়েছে। শান্তিনিকেতনে উপাচার্য তখন রথীন্দ্রনাথ। এই পদে থেকে বিশ্বভারতীর মধ্যে এই সম্পর্ক বজায় রাখা অসম্ভব হয়ে পড়েছিল। রথীন্দ্রনাথও হয়তো সারা জীবন কঠোর কঠিন নিয়ম মানতে মানতে ক্লান্তি অনুভব করছিলেন নিশ্চয়ই। মীরা চট্টোপাধ্যায় প্রবীণ রথীর জীবনে এক ঝলক মুক্ত বাতাস হয়ে এসেছিলেন। বন্ধুত্ব কখন তার সীমারেখা পার করে কেউই হয়তো বোঝেননি। তাঁদের সম্পর্ক নিয়ে গল্প থেকে গুজব ছড়িয়ে পড়তে লাগল। স্বয়ং জওহরলাল নেহেরু নির্মল চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রীকে আশ্রম থেকে বহিষ্কারের দাবি জানান। রথীন্দ্রনাথ এই প্রস্তাব শুনে নিজেই পদত্যাগ করেন এবং রবি ঠাকুরের সাধের বিশ্বভারতী, স্ত্রী, কন্যা সকলকে ত্যাগ করে চলে যান দেরাদুন। সঙ্গে গেলেন মীরা চট্টোপাধ্যায়, রথীন্দ্রনাথের মীরু। খুব আশ্চর্য, মীরার স্বামী নির্মল চট্টোপাধ্যায়ের পূর্ণ সম্মতিতেই এই ঘটনা ঘটে। নির্মল চট্টোপাধ্যায় মেয়েকে নিয়ে আশ্রমেই রয়ে যান, আর রথীন্দ্রনাথের সঙ্গে যান মীরা ও তাঁর ছেলে জয়ব্রত। 1953 সালের 22শে অগস্ট রথীন্দ্রনাথ সারা জীবনের উপার্জিত সম্মান ধুলোয় ফেলে চলে যান দূর দেরাদুনে। 1961 সাল পর্যন্ত মীরাকে নিয়ে জীবন কাটিয়ে দেন রথীন্দ্রনাথ। রতনপল্লীতে ছায়া নিড়ে মেয়ে নন্দিনীর নিজের বাড়ি শুরু হওয়ার আগে সেখানেই রথীন্দ্রনাথ চাইলেন নিজের মাথা গোঁজা আর কাঠের কাজের জন্য দু একটা ঘর। বললেন উত্তরায়ণ আর ভালো লাগে না তাঁর। বাবার 100তম জন্মবর্ষে একবার এসে ছুঁয়ে গেলেন আশ্রমের মাটি। 4 মার্চ মেয়ের বাড়ি থেকে ফিরে যাওয়ার দিন গাড়িতে তুলে দিতে গিয়ে তার স্বামী গিরিধারী লালার সঙ্গে নন্দিনী সেই প্রথম দেখলেন বহু দুর্যোগে এযাবৎ অবিচল বাবার চোখে জল। 3রা মে 1961 দেরাদুনের মিতালিতে রবীন্দ্রনাথের শতবার্ষিক জন্মদিনের দিন কয়েক আগে চলে গেলেন প্রতিভাবান পুত্র রথীন্দ্রনাথ। নির্বিবাদী সিংহরাশি সেবক রথীর বিষণ্ণ জন্মপত্রিতে তখন শুধু জেগে অমিত নবমী পূর্ব ফাল্গুনী। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্টের মাধ্যমে জানান কীরকম লাগছে, বেল আইকনটি প্রেস করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।